নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি বিখ্যাত কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে। আমার কাছে বহুদিন যাবৎ এই উপন্যাসটি শোনাবার জন্য অনেক অনুরোধ এসেছিল, তাই আমি এবার এই উপন্যাসটি আপনাদের শোনানো শুরু করেছি। বেশ কয়েকজন শ্রোতাবন্ধু আমাকে জানিয়েছেন তাদের খুব ভালো লাগছে তাদের প্রিয় এই উপন্যাসটি শুনতে পেরে। আপনারা আগের পর্বগুলিতে অবশ্যই শুনেছেন, তবু আমি একটু জানিয়ে দিই। এই উপন্যাসে প্রধান যে চরিত্ররা ছিলেন তারা হলেন জগদীশ, বনমালী, রাসবিহারী। তারা তিনজন গ্রামের পাঠশালা থেকে বিয়ে পর্যন্ত নিজেরা একসাথে পড়াশোনা করেছেন এবং তারা ঠিক করেছিলেন ভবিষ্যতেও একসঙ্গেই থাকবেন। কিন্তু ভাগ্যের ফেরে তারা এক এক জায়গায় এক একজন ছিটকে যান এবং তাদের সংসার স্থাপন করেন। জগদীশ, বনমালী, রাসবিহারী তাদের বিবাহের পর কারোর কন্যা সন্তান, কারোর পুত্র সন্তান জন্ম দেয় এবং এই সন্তানরা যখন জন্মগ্রহণ করেন তখন তাদের পিতারা ঠিক করেছিলেন, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিবাহ দেব। কিন্তু পরিণতি কি হবে সেটা আমরা অবশ্যই ক্রমে ক্রমে জানতে পারব। তবে আপাতত আমরা যেটুকু জেনেছি, দুটি পর্ব পড়ে আমরা জানতে পেরেছি জগদীশ, বনমালী, রাসবিহারী তিনজন তিন জায়গায় ছিটকে পড়েন। জগদীশের ছেলে ডাক্তার হয়েছেন, গ্রামে থাকে। বনমালীর একটিমাত্র মেয়ে, তার নাম বিজয়া, এবং রাসবিহারীর একটি ছেলে, তার নাম বিলাস। বনমালী কলকাতায় এসে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন এবং ব্রাহ্ম সমাজের নিয়ম কানুন আদব কায়দায় তার মেয়েকে শিক্ষিত করে তোলেন এবং সেই ব্রাহ্ম সমাজেরই বিলাসও একজন সদস্য ছিল, অর্থাৎ বিলাস রাসবিহারী বাবুর ছেলে। বনমালী যদিও ঠিক করেছিলেন জগদীশের ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে দেবেন, কিন্তু যদিও সেই কথাটা একেবারেই শৈশবের কথা দেওয়া, তাই পরবর্তীকালে কলকাতায় এসে তাদের জীবনটা অনেকটাই অন্যরকম হয়ে যায়। কালের নিয়মে, কালের বিভিন্ন কাজের মাধ্যমে বা পরিবেশ যেরকম তৈরি হয়েছিল তার কারণেই হোক না কেন, রাসবিহারী বাবুর ছেলে বিলাসী একটু একটু করে বিজয়ার সম্পত্তিটা দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। একসময় বনমালীর মৃত্যু হয়, তখন এই বিশাল সম্পত্তি কলকাতা এবং গ্রামের সব কিছুরই দেখাশোনার ভার অলিখিতভাবে চলে আসে এই বিলাসের ওপর। তারপর একদিন হঠাৎ শুনতে পাওয়া যায় যে গ্রামে জগদীশবাবুও মারা যান এবং তার মৃত্যুর পর তার একমাত্র পুত্রের যে কী হয়েছিল সেটাও কিন্তু ঠিক বিজয়া জানে না, কারণ ততদিনে বিজয়া জানতই না, কোনোদিন দেখতেই পায়নি নরেন্দ্রকে। কিন্তু সে শুনেছিল যে সে নাকি ডাক্তার হয়েছে বড় হয়ে তার বাবার কাছে। এরকম অবস্থাতে বিলাস চেষ্টা করে জগদীশবাবুর গ্রামের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে পুরো যেন হাতিয়ে নেওয়া যায়
এবং তার জন্য বনমালীবাবুর মেয়ে বিজয়াকে বলতে থাকেন, একবার গ্রামে চলো, দেখবে। এবং সেখানে যেহেতু জগদীশবাবু নেই, তার ছেলেও একরকম পাগলের মতন, অর্থাৎ তারও ওই সম্পত্তি অধিকার করার কোনো তার উচিতই না, এবং তার অধিকারের কোনো সত্যই নাকি নেই। কিন্তু এটা মানতে রাজি হয়নি বিজয়া, কারণ সে জানতো নরেন্দ্র ডাক্তার। কিন্তু হলে কি হবে, এই বিলাস চেয়েছিল গ্রামে নিয়ে গিয়ে তাকে সমস্ত সম্পত্তি পাইয়ে দিয়ে বকলমে নিজেই সেটা ভোগ দখল করবে। তারপর একদিন যথারীতি গ্রামে যায় এবং গ্রামে গিয়ে বিলাসের কথা মতোই চেষ্টা করে সমস্ত জমিজমা, তাদের পুরনো জমিদারি দেখাশোনা করার জন্য। বাঙালি মেয়ে হলে কি হবে, 18, 19, 20 পার হয়ে গেলেও তখনকার দিনে গ্রাম্য সমাজে বিবাহ না হওয়া কিন্তু এক ধরনের অপরাধ বা সমাজের একটা কলঙ্ক বলে ধরা হতো। কিন্তু যেহেতু ব্রাহ্ম সমাজ, জুতো মোজা পরে মেয়েরা ঘুরে বেড়ায়, সেটা গ্রামের লোকরা দেখে হঠাৎ একটু সমীহ করতে শুরু করে। তারপর সেই গ্রামে গিয়ে যখন ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে, এবং জমিদারের মেয়ে বলে কেউ কোনো কথা বলতে পারে না গ্রামের লোকরা, এমন সময় একদিন হঠাৎ তাকে এসে একজন খবর দেয় যে কেউ যেন তার সঙ্গে দেখা করতে এসেছেন। চলুন শুরু করা যাক আজ 3য় পর্ব, দত্তার পরবর্তী অংশ। বাঙালির মেয়ে 18, 19, 20 বছর পার হয়ে গেছে, তথাপি বিবাহ হয় নাই। সে প্রকাশ্যে জুতো মোজা পরে, খাদ্যাখাদ্য কোনো বিচার করে না, ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সঙ্গোপনে করিতে লাগিল। সকলের সামনে নয়, আবার জমিদারের নজর লইয়া একে একে দুয়ে দুয়ে আসিয়া নানা প্রকার আনন্দ মঙ্গল কামনাও জানাইয়া গেল। এমন করিয়া 5-6 দিন কাটিয়া যাইবার পর একদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচে বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা কহিতেছিলেন। বেয়ারা আসিয়া জানাইল, একজন ভদ্রলোক দেখা করিতে চান। বিজয়া কহিল, এখানে নিয়ে এসো। এই কয়দিন ক্রমাগতই তাহার ইতর ভদ্র প্রজারা নজর লইয়া যখন তখন সাক্ষাৎ করিতে আসিত। সুতরাং প্রথমে সে বিষয় কিছু মনে করেনি, কিন্তু ক্ষণকাল পরে যে ভদ্রলোকটি বেয়ারার পিছনে ঘরে প্রবেশ করিল, তাহার প্রতি দৃষ্টিপাত মাত্রই বিজয়া বিস্মিত হইল। তাহার বয়স বোধ করি এই 25-26 হইবে। লোকটি দীর্ঘাঙ্গ, কিন্তু তদনুপাতে হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ কৃশই বলা যায়। বর্ণ উজ্জ্বল গৌড়, গোঁফদাড়ি কামানো, পায়ে চটি জুতো, গায়ে জামা নেই, শুধু একখানা মোটা চাদরের ফাঁক দিয়ে শুভ্র পৈতের গাছাটা দেখা যাইতেছে। সে ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। ইতিপূর্বে যে কোনো ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে, শুধু যে নজরের টাকা হাতে লইয়া প্রবেশ করিয়াছে তাই নয়, তাহারা সভয়ে কুণ্ঠার সহিত প্রবেশ করিয়াছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের কোনো লেশমাত্র নাই। তাহার আগমনে শুধু যে বিজয়াই বিস্মিত হইয়াছিল তা নয়, বিলাসও কম আশ্চর্য হয় নাই। বিলাসের গ্রামান্তরে বাস হইলেও এদিকে সকল ভদ্রলোককেই সে চিনিত, কিন্তু এই যুবকটি তার সম্পূর্ণ অপরিচিত। আগন্তুক ভদ্রলোকটি প্রথমে কথা কহিল, বলিল, আমার মামা পূর্ব গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী। মানে?
আপনার বাড়ির পূর্বে যে পূর্ণ গাঙ্গুলি মশাই থাকেন তার কথাই বলছি। এই পাশের বাড়িটাই তার। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃমাতামহের কালের দুর্গাপুজো নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান। এর মানেটা কি বলিয়া সে বিজয়ের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল। প্রশ্ন এবং তাহার জিজ্ঞাসা করার ধরনে বিজয়া আশ্চর্য এবং মনে মনে বিরক্ত হইল, কিন্তু কোনো উত্তর দিল না। তাহার উত্তর দিল বিলাস। সে রুক্ষস্বরে কহিল, আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? কিন্তু কার সঙ্গে কথা বলছেন এটা কি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না যেন। আগন্তুক হাসিয়া একটুখানি জিভ কাটিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, সে আমি ভুলিনি, না না না, এবং ঝগড়া করতেও আমি আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি, তাই জন্যই আমি একবার জেনে দেখে যেতে এসেছি। বিলাস বিদ্রূপের ভঙ্গিতে কহিল, বিশ্বাস হয়নি কেন? আগন্তুক কহিল, কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্মবিশ্বাসে আঘাত করবেন, এই বিশ্বাস না আমার হচ্ছেই না। হওয়া স্বাভাবিক কি না বলুন না। ধর্মমত লইয়া তর্ক বিতর্ক বিলাসের কাছে ছেলেবেলা হইতেই অতিশয় উপাদেয়। সে ইতিহাসে প্রদীপ্ত হইয়া প্রচ্ছন্ন বিদ্রূপের কণ্ঠে কহিল, আপনার কাছে নিরর্থক বোধ হইলেও যে কারোর কাছে তার অর্থ থাকবে না, কিংবা আপনি ধর্ম বললেই সকলে তাকে শিরোধার্য করে মেনে নেবে, তার কোনো কিন্তু হেতু নেই। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, এবং তার নিষেধ করাটাও কিন্তু আবার আমরা ধর্ম বলে মনে করি না। আগন্তুক গভীর বিস্ময়ে বিজয়ের মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা, আপনিও কি তাই বলেন নাকি? তাহার বিস্ময় বিজয়াকে যেন আঘাত করিল, কিন্তু সে ভাব গোপন করিয়া সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধে মন্তব্য শোনবার আশা করে এসেছিলেন নাকি? বিলাস সগর্বে হাস্য করিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, বোধ হয় তাই, কিন্তু উনি তো বিদেশি লোক, খুব সম্ভব আমাদের কিছুই জানেন না। আগন্তুক ক্ষণকাল নীরবে বিজয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া তাহাকেই কহিল, আমি বিদেশি না হলেও এই গ্রামের লোক নই, সে কথা ঠিক, তবুও এ আমি সত্যি আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরনো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে নয়। গ্রামের মধ্যে একটা মাত্র পুজো, সমস্ত লোক সারা বছর এই 3টে দিনের জন্য আশায় পথ চেয়ে বসে আছে। এই বলিয়া আর একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, গ্রাম আপনার, প্রজারা আপনার, ছেলেমেয়েরা যেই বলুন না কেন সবই তো আপনারই মতো। আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে, এই আশাই তো সকলেই করে, তাই না? কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় কেন তুলে দেবেন? এ বিশ্বাস করা কি সহজ বলুন না? আমি তো বিশ্বাস করতে পারিনি। বিজয়া সহসা উত্তর দিতে পারিল না। দুঃখী প্রজাদের নামে তাহার কোমল চিত্ত ব্যথায় ভরিয়া উঠিল। ক্ষণকালের জন্য কেহই কোনো কথা কহিতে পারিল না। শুধু বিলাসবাবু বিজয়ার সেই নিঃশব্দ স্নেহাদ্য মুখের প্রতি চাহিয়া ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হইয়া তাচ্ছিল্যের ভঙ্গিতে বলিয়া উঠিল, আচ্ছা, আপনি অনেক 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 কথা বলেছেন, আর কথা বলবেন না। সাকার নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব এত অপর্যাপ্ত সময় কিন্তু আমাদের নেই, বুঝলেন? তা সে চুলোয় যাক। আপনার মামা একটি কেন 100টা পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই।
শুধু কতগুলো ঢাক ঢোল কাশি অহোরাত্র ওর কানের কাছে পিটিয়ে অসুস্থ করে তুলবেন না আমাদের, এখানেই আমার আপত্তি। আগন্তুক একটুখানি হাসিয়া কহিল, অহোরাত্র তো ঢাক ঢোল বাজে না, তা সকলে উৎসবে একটু হইচই গণ্ডগোল করে বই কি। এই বলিয়া বিজয়াকে বিশেষ করিয়া উদ্দেশ্য করিয়া সে বলিল, অসুবিধা যদি কিছু হয় তাহলে বলবেন, আর তা না একটু হলোই। আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি একটু সইতে পারবেন না, বলুন না। বিজয়া তেমনি নিরুত্তর হইয়া বসিয়া রহিল। বিলাস শ্লেষের শুল্ক একটা শুষ্ক হাসি হাসিয়া বলিল, হা, আপনি তো আজ দেখছি কাজ আদায়ের ফোন দিতে ছেলে মেয়ে উপমা দিতে শুরু করেছেন। এসব উপমা ভালো লাগে না, শুনতেও কিন্তু যদিও মন্দ লাগে না, তবুও। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আপনি নিজেই যদি মুসলমান হয়ে মামার কানের কাছে মহরম শুরু করে দিতেন, তাহলে সেটা কি ভালো লাগতো? তা যেই হোক না কেন, বকাবকি করবার সময় নেই আমাদের, বুঝলেন? বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে ওকে দেশে এনে মিছিমিছি এক রাশ ঢাক ঢোল কাশি বাজিয়ে ওর কানের মাথা খেয়ে আমি ফেলতে পারবো না, বুঝলেন? কিছুতেই না। তাহার অভদ্র ব্যঙ্গ উষ্মার অতিশয্যে আগন্তুকের চোখের দৃষ্টিটা প্রখর হইয়া উঠিল। সে বিলাসের মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, আপনার বাবা কে এবং তার নিষেধ আমরা শুনবো কেন? তার অধিকারই বা কী আছে? আমার সেটা জানা নেই, কিন্তু আপনি যে মহরমের অদ্ভুত একটা উপমা দিলেন, এটা হিন্দুর রোশন চৌকি না হলে সেই মুসলমানদের মহরমের কারা নাকারার বাধ্য হলে কি করতেন শুনি? এ শুধু নিরীহ স্বজাতীয়র প্রতি অত্যাচার বই তো নয়। বিলাস অকস্মাৎ চৌকি ছাড়িয়া লাফিয়ে উঠিল। চোখ রাঙাইয়া ভীষণ কণ্ঠে চিৎকার করিয়া কহিল, বাবার সম্বন্ধে তুমি সাবধান হয়ে কথা বলো, এটা তোমাকে বলে দিচ্ছি, নইলে এখনই অন্য উপায়ে শিখিয়ে দেব তিনি কে এবং তার কি অধিকার, বুঝলে? আগন্তুক আশ্চর্য হইয়া বিলাসের মুখের প্রতি চাহিল, কিন্তু ভয়ের চিহ্নমাত্র তাহার মুখে দেখা গেল না। দেখা দিল বিজয়ের মুখে। তাহার বাড়িতে আসিয়া তাহারই এক অপরিচিত অতিথির প্রতি এই একান্ত অশিষ্ট আচরণে ক্রোধে লজ্জায় তাহার সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। আগন্তুক মুহূর্ত কালমাত্র বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল, কি হলো? এরম ধরনের কথা কেন বলছেন আপনি? এ সমস্ত কথা বলবেন না। বিজয়ের প্রতি চোখ ফিরিয়া আবার সে কহিল, আমার মামা শুনুন বড়লোক নন, তার পুজোর আয়োজন সামান্যই, তবুও একমাত্র আমার, মানে বলতে গেলে আপনাদের দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধা হবে, কিন্তু তাদের মুখ চেয়ে এইটুকুনি আপনি সহ্য করতে পারবেন না? সেই আগন্তুক বলিল। বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া সম্মুখের টেবিলের উপর প্রচণ্ড জোরে একটা মুষ্টাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিল, না না না, কিছুতেই পারবো না, 100 বার পারবেন না। কতগুলো মূর্খ চাষার পাগলামি সহ্য করবার জন্য কেউ জমিদারি করে না। তোমার আর কিছু বলবার না থাকে তুমি যেতে পারো, মিথ্যে আমাদের সময় নষ্ট করো না, বলিয়া সে হাত দিয়া দরজাটা দেখাইয়া দিল। তাহার উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হইয়া গেলেন। সহসা তাহার মুখে প্রত্যুত্তর জোগাইল না, কিন্তু পিতার কাছে বিজয়া নিষ্ফলা শিক্ষা কখনো পায় নাই। সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছেন, কিন্তু আমি বলি কি, হলোই বা 3-4 দিন একটু গোলমাল,
কথা শেষ করার আগেই বিলাস তেমনি উচ্চকণ্ঠে প্রতিবাদ করিয়া কহিল, না 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 না, সেটা আপনি জানেন না, সেটা অসহ্য গণ্ডগোল। আপনি জানলে বুঝতেন তাহলে। বিজয়া হাসি মুখে কহিল, তা হোক না, কি আছে তাতে? গণ্ডগোল 3 দিন বই তো নয়। আপনি আপনি আমার অসুবিধা নিয়ে এত কেন ভাবছেন? কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো? সেখানে তো অষ্টপ্রহর কেউ না কেউ কানের পাশে তোপ দাগছে। তাহলে তখন চুপ করে বসে থাকতে কি ভাল লাগতো বলুন না? বলিয়া আগন্তুক যুবকটির পানে চাহিয়া কহিল, আপনার মামাকে জানাবেন, তিনি প্রতিবার যেমন করেন এবারও তেমনি পুজো করতে পারেন। আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আগন্তুক এবং বিলাসবাবু উভয়ই বিস্ময়ে অবাক হইয়া বিজয়ের মুখের প্রতি চাহিয়া রহিল। আপনি তবে এখন আসুন, বলিয়া বিজয়া হাত তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিল। অপরিচিত ভদ্রলোকটিও নিজেকে সংবরণ করিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং ধন্যবাদ প্রতি নমস্কার করিয়া এবং বিলাসকেও একটা নমস্কার করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। অবশ্য ক্রুব্ধ বিলাস আর একদিকে চক্ষু ফিরাইয়া তাহা অগ্রাহ্য করিল। কিন্তু দুজনে কেহই জানিতে পারিল না যে এই অপরিচিত যুবকটি তাহাদের সর্বপ্রধান আসামী জগদীশের পুত্র নরেন্দ্রনাথ। কেউ একটি বারের জন্য জানিতে পারিল না। সে চলিয়া গেল। তারপর তাহলে এতক্ষণে বিলাসও চিনতে পারেনি যে এ কে। এ যে বিজয়ার বাবা বনমালীর বন্ধু জগদীশেরই ছেলে, সেটাও কিন্তু একটি বারের জন্য বিজয়াও বুঝতে পারেনি। এবার তাহলে কি হবে জানতে গেলে অবশ্যই আপনাদের শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন, এবং যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমি সকলের সুবিধার্থে একটু একটু করে ছোট ছোট করে পর্বগুলি শোনানোর চেষ্টা করছি। মানুষের হাতে এখন সময় খুব কম, তাই একটি বড় পর্ব শুনতে হয়তো ধৈর্যের অভাব বা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তাই আমি ছোট ছোট করে পর্বে ভাগ করে আপনাদের শোনাচ্ছি। খুব তাড়াতাড়ি আগামীতে আমি নিয়ে আসব পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।